হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দেশ কিংবা প্রবাস, দূরে কিংবা কাছে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। আজকের গল্পটি শুনলে আপনারা অনেক মজা পাবেন। অনেকেই মনে করেন আমি বানিয়ে বানিয়ে গল্প বলি। না, আমি মিথ্যা গল্প বলি না। যাহা বলিব সত্য বলিব, সত্যের ভয়ে মিথ্যা বলিব না। আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার জীবনের গল্প শুরু করছি। এখন শুনবেন। অল্প বয়সে একটি মেয়েকে বেশি বয়সী ছেলের কাছে বিয়ে দিলে অনেক সময় দেখা যায় গরিব মেয়েকে স্বার্থের কারণে বৃদ্ধ বয়সের লোকের কাছে বিয়ে দিয়ে থাকে। এতে করে যে সমস্যা দেখা দেয় এখন তাই শুনবেন। চলুন আমরা সকলে মিলে শুনি। তো আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটি আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। তো আপনারা আমার এই গল্পটি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়ি চলে যাচ্ছি আমার জীবনের গল্পটি বলার জন্য। তো আমার গল্পটি হচ্ছে, আমি সাধারণ ঘরের বা বলতে পারেন গরিব ঘরের একটি মেয়ে। আমাদের পরিবার অত্যন্ত দরিদ্র। একবার খাইতে পারলে আরেকবার খাইতে পারি না। তো এভাবে দুঃখে কষ্টে আমাদের জীবন কাটছিল। তো আমারও বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। তো কিছুতেই আমার বিয়ে হচ্ছিল না। তো এভাবে আমার পাত্র দেখতে দেখতে বিয়ের বয়স 30 হয়ে যাচ্ছে। তো বিভিন্ন জায়গা থেকে নানান রকমের পাত্র আসে, কারোর সাথেই মিলে না। সবাই আমাকে সব দিক দিয়ে পছন্দ করলেও কি হবে, টাকার অভাবে আমার বিয়ে হচ্ছিল না। তো অনেক সময় ছেলেপক্ষ আমাকে দেখে পছন্দ করত। তো কিন্তু অনেকে বলে ওঠে যে ছেলের থেকে তো মেয়ের বয়স অনেক বেশি। আবার অনেকে বিয়ের জন্য এসে যৌতুক চাইতো। তো অনেকে বলতো টাকা পয়সা লাগবে না, যৌতুক লাগবে না, কিন্তু ঘর ভরে ফার্নিচার দিতে হবে। বুঝতে তো পারছেন, ডিজিটাল যৌতুক, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল নিয়ম। টাকা পয়সা চায় না, তারপর ঘর ভরা ফার্নিচার চায়। তো এইভাবেই আমার অনেকগুলো বিয়ে ভেঙে গেছে। তো এইভাবেই আমার বয়স 30 পার হয়ে যাচ্ছে। তো আমাকে নিয়ে সবারই দুশ্চিন্তার শেষ নাই। মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো তারা বিয়ে দিতে পারছে না। তো তখন আমরা এই অবস্থায় পৌঁছে যাই যে সমাজে বিভিন্ন চাপ আমাদের উপর পড়ছে। তো কি আর করা, মেয়েকে তো আর জোর করে তুলে দেওয়া যায় না। তো আমিও ওই রকম মেয়ে না যে মা বাবার অবাধ্য হয়ে অন্য কোনো ছেলেকে ভালোবেসে ভেগে যাব। তো হঠাৎ কিছুদিন যাওয়ার পর 2জন মুরব্বির লোক আসলো আমাদের বাড়িতে। বয়স প্রায় 70 হবে। তো একজনকে আমি ভালো করে চিনি, সে হচ্ছে আমাদের এলাকার নামকরা ঘটক। তো কিছুক্ষণ আলোচনা করার পর বুঝতে পারলাম ঘটক যাকে সাথে করে নিয়ে এসেছে সেই নাকি আমার পাত্র। উনি নাকি আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তো আমি আড়াল থেকেই অনেক কিছু শুনেছিলাম। ওই বেটা নাকি খুবই বড় লোক, বন ভরা তার জমি আছে। তো ওনার বউ মারা গেছে কিছুদিন হয়েছে। তাছাড়া উনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান। তো ওনার ছেলে মেয়ে আছে এবং ছেলেদের বউ আছে, কেউ ওনার দেখাশোনা করে না। তাই উনি ঠিক করেছেন বিয়ে করবেন। তো এই কারণে তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিল। তো অনেকক্ষণ কথা বলার পর বাবাকে বোঝালো, যদি তোমার মেয়েকে এখানে বিয়ে দাও তাহলে তোমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। তো বাবা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সম্মতি দিয়ে দিলেন। তো আমি তখন ততটাই বুঝতাম না। আর বিয়ের পর যদি ভালোই থাকতে পারি তাহলে তো সেটাই ভালো। তো আমিও সম্মতি দিয়ে দিলাম। তারপর 2 দিনের ভিতরে আমাদের বিয়ে হয়ে গেল। তো বড় কোনো আয়োজন করা হয়নি, পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। যখন আমার বিয়ে হলো তখন
তখন বৈশাখ মাস। তখন তার বাড়িতে শুধু ধান আর ধান। তো ধানের কাজ করতে করতে কখন যে আমার সময় চলে যায় সেটা আমি বুঝতামই না। তো সারাদিন এত পরিশ্রম করার পর রাত্রে যখন শুতে যাই তখন কখন যে ঘুমিয়ে পড়ি তা বুঝতেই পারি না। তো মাঝে মাঝে ঘুমিয়ে করে থেকে বুঝতে পারতাম কেউ যেন আমার শরীরে ধরতাছে, হাতাইতাছে। তো কিছুক্ষণ হাতাহাতি করে আবার থেমে যায়। তো সারাদিন ক্লান্তির পর আমি একটু আধ ঘুমিয়ে থাকি। তো সে এভাবেই হাতাহাতি করে আবার ঘুমিয়ে পড়ে। তো এভাবে প্রায় 15 দিন চলেছিল। তো একইভাবে আমাদের দিন কাটছে। ধান নেওয়াও শেষ হওয়ার পথে। তো এত কাজ করার সারাদিন স্বামীকে নিয়ে যে ঘুরতে যাব, কোথায় বেড়াতে যাব, তো সেই সুযোগটা আর পাই না। এখন যে গল্পটি শুনবেন, এই গল্পটি শুনলেও আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। খুব করুণ একটি গল্প। একটি মেয়ে স্বামীর আদর সোহাগ পাওয়ার জন্য কত চেষ্টা করে এই গল্প থেকে শিখতে পারবেন। অথচ অনেকেরই স্বামী আছে, স্বামীর কদর নেই। যার স্বামী নেই সেই বুঝে স্বামীর কি মূল্য। তাহলে চলুন আমরাও অল্প সময়ে শুনি। এখন আমি নীরবে নীরবে একা একা কান্না করে কেন যে এই ভুল করেছিলাম। তো বন্ধুরা, এই গল্পটি আমি আজকে আপনাদেরকে বলবো, কারণ এই গল্পটি না বললে আমি আমার মনে শান্তি পাচ্ছি না। আমি আমার ভুলের কারণে আজকে এই অবস্থার শিকার হয়েছি। তো আমি আবারও আমার নাম বলছি। আমার নাম সূচনা। আমার বাড়ি নারায়ণগঞ্জ। তো আমি হাই ক্লাস ফ্যামিলিরই মেয়ে। তো আমার বিয়েও হয়েছিল ভালো বড়লোক বাড়িতে। তো সেইখানে আমি স্বামীর থেকে নিজের সুখ পেতাম না। তো ঝগড়াঝাটি অশান্তি সব সময় লেগেই থাকতো। পরিবারের কারোর সঙ্গে নয়, শুধু আমার স্বামীর সঙ্গে। কেননা সে বাসর রাত থেকে শুরু হয় আমাদের ঝগড়া। আমার স্বামী অনেক বড় লোক হলেও কি হবে, সে আমার চাহিদা কখনো মেটাতে পারতো না। আমিও আমার স্বামীর সুখ কখনো পেতাম না। তো এভাবে তার সাথে সংসার চলতে থাকে। তো আমার সংসারে সবসময় সমস্যা লেগে থাকতো। সব কিছুতে সুখ পেলেও কি হবে, স্বামীর সুখ আমি পেতাম না। তো এভাবে কিছুদিন তার সাথে সংসার করার পর যেহেতু স্বামীর সুখই পাই না, তো এই সংসার থেকে আর কি করব। তো এরপর চলে গেলাম বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন থাকলাম। তো বেশ কিছুদিন থাকার পর আমার স্বামীকে আমি ডিভোর্স দিই। তো ডিভোর্স দেওয়ার পর আবার আরও একটি পাত্রের সন্ধান করলো আমার পরিবার। তো সেই পাত্র দেখতে অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম। তো মনে মনে ভেবেছিলাম এখন হয়তো আর আমার আগের স্বামীর মতন হবে না, যেহেতু লোকটাকে দেখতে হ্যান্ডসাম আর স্মার্ট। তো সে আমাকে শারীরিক চাহিদা মেটাতে পারবে। তো আমিও সেই লোকটাকে আবার বিয়ে করে নিলাম। তো বিয়ে তো করে নিলাম। তারপর তাদের বাড়িতে গেলাম। তো রাতে যখন আমার বাসর ঘর, তখন তাদের পরিবারের লোক আমাকে নিয়ে বাসর ঘরে গেল। তো আমি বাসর ঘরে গিয়ে অবাক হয়ে থাকে যে আমার প্রথম স্বামী এত বড় লোক হলেও কি হবে, এত সুন্দর করে বাসর ঘর সাজিয়ে। তো আমি 4-5টা খুব ভালো করে দেখতে লাগলাম যে এত সুন্দর করে কিভাবে সাজায়। তো রাত্রে যখন 12টা বাজে তখন আমার স্বামী ঘরে আসলো। তো আমি বিছানা থেকে নেমে তার পায়ে ধরে সালাম করলাম। তো সালাম করার পর সে আমাকে ধরে খাটে বসালো। তো তিনিও আমার পাশে গিয়ে বসলেন। তো কিছু দুধ আরও ফল এগুলো কেটে রেখে গেছে। তো আমিও তাকে খাইয়ে দিলাম, সেও আমাকে আদর করে খাইয়ে দিল। তো অনেকক্ষণ গল্প গুজব করলাম। গল্প করতে করতে ভালোই লাগলো। গল্পর শেষে আমার স্বামী আমাকে বলল, দেখো আমি অনেক ক্লান্ত, আজকে ঘুমিয়ে পড়ি। তারপর আমার স্বামী এই কথা বলার সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়লো। তো আমি বিছানায় বসে কাঁদতে লাগলাম। এখন কি আমার এই আগের স্বামীর যে অবস্থা, আমার এই স্বামীর সেই একই অবস্থা।
আমি কি কখনো স্বামীর সুখ পাবো না? আর বাসর রাত বলতে বলতে গেলে একটি স্মরণীয় রাত। এই রাত নাকি সবার জীবনে সুখের রাত হয়, কিন্তু আমার দুইটা বিয়ে হওয়ার পরও আমার জীবনে হয়তো সুখ পেলাম না। তো এভাবে আমাদের বাসর রাত কেটে গেল। বাসর রাত কেটে যাওয়ার পর তখন ভোর হলো। তো ভোরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে গেলাম, সবাইকে চা নাস্তা দিলাম। তো এইভাবে সারা দিন আনন্দ এবং হইচইয়ের মধ্যে দিয়ে পার করলাম। তো আবারও দিন শেষে সন্ধ্যা নেমে আসলো। তো পরিবারের সবার সাথে রাত্রে খাবার দাবার খেলাম। জানেন তো, নতুন বউ যে যেভাবে বলে সেভাবে চলতে হয়। তো রাত্রে যখন 9টা-10টা বেজে গেল, তখন আবারও আমি আমার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। তো আমি রুমে গিয়ে দেখি আমার স্বামী শুয়ে আছে। তো আমার মনটা আনন্দে ভরে গেল। আজ হয়তো আমি আমার স্বামীর সুখ পাবো। তো এই আনন্দই উপভোগ করতে লাগলাম। তো আমি আর আর একটু ভালো করে সেজে গুজে তার পাশে গেলাম, গিয়ে বললাম, বসলাম। তো তাকে আমি তার শরীরে হাত দিতে লাগলাম, কিন্তু সে যেন মোবাইল হাতে নিয়ে ব্যস্ত ব্যস্ত সময় পার করছে। তো আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমার হাতটা তার শরীর থেকে নামিয়ে দিল। তো তখন মনে মনে ভাবতে লাগলাম, আমার কপালে হয়তো সুখেই লেখা নাই। তো প্রথম স্বামীর যে অবস্থা, দ্বিতীয় স্বামীরও এই একই অবস্থা বাসর রাত পার করার পরেও। তো দ্বিতীয় রাত্রে যখন সে আমাকে কিছুই করলো না, এই থেকে বুঝে গেলাম যে আমার এই স্বামীরও একই অবস্থা। সে সুন্দর, লম্বা আর স্মার্ট হলে কি হবে? তো সে এত সুন্দর আর স্মার্ট হলেও কি হবে? একটা বোড়ালা লোকের যেরকম তার যন্ত্রটা যেরকম থাকে, তারও যন্ত্রটার অবস্থা একই। তো এভাবে কিছুদিন কাটার পর আমি যখন স্বামীর সুখ পাই না, তো মনে মনে অনেক রাগ হলাম। আর এই স্বামীকেও স্বামীর মতন ডিভোর্স দিলাম। তো আবার আমি বাড়িতে চলে গেলাম। তো এবার অনেক চিন্তা করার ভাবনা করার পর আমি যেহেতু বড়লোক স্বামীদের বিয়ে করে সুখ বা আমার নিজের চাহিদা মেটাতে পারিনি, তো এখন আর বড়লোক কোনো ছেলেকে বিয়ে করব না। কোনো খেটে খাওয়া বা কোনো রিস্কওয়ালা ছেলেকেই বিয়ে করব। তো যেই কথা সেই কাজ। তো আমি হঠাৎ একদিন ঘুরতে গেলাম। ঘোরার সময় এক রিক্সাওয়ালার সঙ্গে দেখা হলো। তো তার রিক্সায় উঠলাম। ওঠার পর অনেক গল্প গুজব করলাম। তো অনেক গল্প করার সুযোগে তিনি বলে ফেললো যে, দেখেন আপা, আমার বউ আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না। তো এখন আমি কি করব তা ভেবে পাচ্ছি না। এই কথা শুনে আমিও একটু অবাক হয়ে গেলাম। যেহেতু আমি এত বড়লোক ঘরে বিয়ে হলেও স্বামীর সুখ পাইনি, তো যদি রিক্সাওয়ালাকে বিয়ে করি, যদি স্বামীর সুখ পায়, তাহলে তাই করব। তা আমিও কথায় কথায় বলে ফেললাম যে, আমিও অনেক বড়লোক হলে কি হব, আপনার যে অবস্থা আমারও ঠিক এমনই অবস্থা। তো আমি রিক্সাওয়ালাকে বললাম, আপনি কি আমাকে বিয়ে করবেন? তো রিক্সাওয়ালা চমকে উঠে বলল, কি বলছেন আপা, আপনি এত বড়লোক, আপনি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে কিভাবে কি খাওয়াবো আর কিভাবে রাখবো? তারপর আমিও বললাম, তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যদি আমার শারীরিক চাহিদা মেটাতে পারো, তাহলে সেটাই হবে। তারপর তার কয়েকদিন যেতে না যেতে ওই রিক্সাওয়ালাকে আমি বিয়ে করলাম। তো প্রথম যেদিন আমার বাসর রাত, তাছাড়া একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, রিক্সাওয়ালার কাছে আমার পরিবার বিয়ে দিতে চাইছিল না, তাই আমি পালিয়ে তাকে বিয়ে করেছিলাম। কেননা আমি মনে মনে ভাবতাম সব সময় যে আমার জীবনে স্বামীর সুখ আর স্বামীর চাহিদায় এটাই সব কিছু, আর কিছুই না। তাই তাকে আমি বিয়ে করি। তো আমার যেদিন বাসর রাত প্রথম, তো সে যখন ঘরে ঢুকলো, তো আমি প্রথম স্বামীদের মতো তাকেও সম্মান এবং শ্রদ্ধা করে পায়ে হাত দিয়ে সালাম করলাম। তো সে আমাকে সালাম করা থেকে উঠে বুকে জড়িয়ে নিয়ে বলল, আপনি এত বড় লোক থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করেছেন, আমি আপনার চাহিদা মেটানোর চেষ্টা করব। তো সে যখন আমাকে জড়িয়ে ধরলো, তো আমি অন্যরকম একটা ফিলিংস অনুভব করতে লাগলাম। হয়তো আমার প্রথম স্বামীদের মতন সে হবে না। তো সে ছোঁয়াতে আমি অনেকটা উত্তেজিত হয়ে গেলাম। যখন রাত্রি গভীর হলো, সে যখন আমার শরীরের একটা একটা করে কাপড় খুলতে লাগলো,
তো আমিও তার শরীরে একটা একটা করে কাপড় খুলতে লাগলাম। তো অনেকক্ষণ সে আমাকে আদর করলো, আমিও তাকে অনেকক্ষণ আদর করলাম। তো আদর করার পর তার প্রিয় বন্ধুরা, এখন যে গল্পটি শুনবেন এটিও একটি বাস্তব গল্প। একজন নারী পরপুরুষের কাছে কখনোই নিরাপদ নয়। হতে পারে সে উকিল বাবা, পীর বাবা, উকিল ভাই, কারো কাছে নিরাপদ নয়। তাহলে চলুন মেয়েটির নিজের মুখেই শুনি। আমার নাম রিচি, আমার বাড়ি গাজীপুরে। তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটি মেয়ে। তো আমি পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত। তো হঠাৎ একদিন আমাকে দেখতে আসলো। দেখতে এসে আমাকে তাদের খুব পছন্দ হয়ে গেল। তো কেননা আমি দেখতে সেই সুন্দরী ছিলাম এবং বডি ফিটনেসও খুবই ভালো। তো এই কারণেই হয়তো তাদের আমাকে পছন্দ হয়ে গিয়েছে। তো আমাকে যিনি বিয়ে করবে সেও দেখতে লম্বা, সুন্দর এবং স্মার্ট। তো দেখাদেখির পর্ব এখানেই শেষ। তারপর বিয়ের জন্য ডেট ঠিক করলো। তো দুই পরিবারই মিলে ডেট ঠিক করা হলো। তো এর মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়ে গেল। তো এবার বলছে বাসর রাতের ঘটনা। বাসর রাত নিয়ে সব মেয়েদের জীবনে একটা স্বপ্ন, জল্পনা কল্পনা থেকেই যায়। তো সেই মধুময় রাত্রে হয়তো আমার জীবনও চলে এসেছে। তো তখন আমি খুবই আনন্দ ছিলাম। তো আমার বাসর ঘরটা যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন দেখে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছিল, চারিদিকে শুধু ফুল আর ফুল। তো আমাকে বাসর ঘরে নিয়ে খাটের মধ্যে বসিয়ে দিল। তো বসে তো অনেক কিছু আলাপ আলোচনা করলো। তো এরকমই আলাপ আলোচনার শেষে এক গ্লাস দুধ এবং কিছু ফল মিষ্টি রেখে তারপর ওরা চলে গেল। তো যখন আমার হাজব্যান্ড বাসর ঘরে ঢুকলো তো আমি প্রথমেই তাকে পা ধরে সালাম দিলাম। তারপর খাটে বসলাম। তো উনিও আমার সঙ্গে পাশে বসলেন। তো আমি তাকে নিজের হাত দিয়ে দুধ খাইয়ে দিলাম, তারপর ফল। তো এভাবে খাইয়ে দিলাম, সেও আমাকে আদরের সঙ্গে খাইয়ে দিল। তো দুজনে খাটের উপর গিয়ে বসলাম। তো এরপর আমরা কিছুক্ষণ সময় গল্প গুজব করে কাটিয়ে দিলাম। তো গল্পের শেষে আমার হাজব্যান্ড বলতেছে আমি সারাদিন অনেক টায়ার্ড, তো আমি এখন ঘুমিয়ে পড়বো। তো আমি বললাম এটা মানুষের জীবনের একটি স্মরণীয় রাত, আজকে আপনি ঘুমিয়ে পড়বেন, কিছুই করবেন না। তো উনি আমাকে এই বলে বিছানায় বালিশ দিয়ে শুয়ে পড়লো। তো আমি কাঁদতে লাগলাম যে এটা কি আমার জীবনে হওয়ার কথা ছিল। তো এই ভেবে নিজের উপর অনেকটা রাগ হতে থাকলো। তো আমি বালিশে মাথা ঠেকে উল্টো দিক ফিরে শুয়েছিলাম। তো আমি আমার স্বামীকে অনেকক্ষণ পর আদর করতে শুরু করলাম। তো সে আমার হাতটা সরিয়ে দিল, ঘুমাও, তো ভাল লাগছে না এসব। তো তারপর কি আর করবো, এভাবেই রাত কেটে গেল। তো সকালে উঠে সব নতুন বউদের মতন আমি গোসল করে ফ্রেশ হলাম। তো যদি গোসল না করি তাহলে সবাই মনে করবে আমাদের মধ্যে কোনো মেলামেশাই হয়নি। তো কি করব, লোকলজ্জার বয়ে গোসল করলাম। আর আমি তো জানি আমার স্বামী আমার সঙ্গে কিছুই করতে পারেনি। তো এভাবেই সারাদিন আনন্দ আর হইচইয়ের মধ্যে দিন পার হলো। তো আবারও রাত চলে আসলো। তো রাতে যখন আবার আমার স্বামী ঘরে আসলো আর প্রথম রাত্রির কথা চিন্তা করতে লাগলাম। তো হয়তো আমরা দুজনে দুই জায়গা থেকে এসেছি, তাই একে অপরকে লজ্জে কোনো কিছু করতে পারিনি। তো আজকে আমার মন খুব আনন্দ। তো আজকে রাত্রে হয়তো কিছু একটা হবে, আমি হয়তো স্বামীর সুখটাই পাবো। তো আজকেও আবার আমার স্বামী একথা ভাবতে ভাবতে স্বামীর রুমে চলে আসলো। তারপর এসে বিছানা শুয়ে তারপর কিছুক্ষণ গল্প গুজব করলাম। তারপর আমি যখন আমার স্বামীর শরীরে টাচ করতে গেলাম তো আমার স্বামী প্রথম দিনের মতনই আবার একইভাবে সে ঘুমিয়ে পড়লো। তো আমি কিছুক্ষণ পর পর
আমি তার শরীরে হাত দিই, তো কিছুতেই সে আমার দিকে ফেরেও তাকায় না। কি বলবো, লজ্জার কথা। আমি একজন স্ত্রী মহিলা হয়েও পুরুষের গোপন অঙ্গে হাত দিতে লাগলো, তো সে কোনো উত্তেজিত বা সারা শব্দ কোনো কিছুই করেনি। তারপর সারাদিনের ক্লান্তি আর নিরাশ নিরাশ হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আর বলতেই পারি না। তো আর একটি হতাশাময় রাত পার করলাম। তো বুকের মধ্যে একটা হাহাকার, সেটা তো রয়েই গেছে। আপনারা তো বুঝতেই পারেন যে একটা কুমারী যুবতী মেয়ে বাসর ঘরে যদি স্বামীর সুখ না পায় তাহলে তার কি অবস্থা বা কি পরিণতি হতে পারে। তো এভাবে হতাশার মধ্য দিয়ে আমাদের দিন কাটতে লাগলো। তো হঠাৎ একদিন আমার উকিল বাবা আমাদের বাড়িতে আসলো আমাকে দেখার জন্য। তো তিনি সেদিন আর বাড়ি ফিরে যাননি, সবার অনুরোধে আমাদের বাড়িতে থেকেই গেলেন। তো রাত যখন চলে আসলো তখন আমার আর আমার হাজবেন্ডের মধ্যে আবার সেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। তো আমার উকিল বাবা আমাদের পাশের রুমে শুয়েছিল। তো রাত্রে যখন 11টা-12টা পার হলো তখনই আমাদের ঝগড়া শুনে আমার উকিল শ্বশুর রুম থেকে বেরিয়ে আমাদের রুমে আসলেন। এসে জিজ্ঞাসা করছে, তোমরা এত রাত্রে কি নিয়ে ঝগড়া করছো? তো আমি যখন আমার স্বামীর সঙ্গে ঝগড়া করছিলাম তো ঠিক সেই মুহূর্তে তিনি চলে আসলেন। তো আমার স্বামী ঝগড়া দেখে সে উকিল বাবাকে লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেল। তারপর উকিল বাবা আমার কাছে এসে বলল, কি হয়েছে মা? তারপর আমি খাটে বসলাম। তো উনি আমার দিকে এমনভাবে তাকাইছিল যে তার আমি বিয়ে করাবো। তো সে আমার শরীরে হাত দিতে লাগলো। আমিও অভাবে আসছিলাম, অভাবে জানেনই তো স্বভাব নষ্ট। তো আমি তার হাত সরিয়ে দিলাম না। তো সে আমার আরো আশকারা পেয়ে কাছে আসতে লাগলো। তো একে একে আমার শরীরে সমস্ত কাপড় চোপড় খুললো। প্রিয় বন্ধুরা, কেমন হয়েছে আজকের ভিডিওটি? যারা শেষ পর্যন্ত শুনেছেন আমি মনে করি ভালো লেগেছে। এরকম নতুন নতুন গল্প শুনতে মিসকিন টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম।